নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা মাধ্যমিকের জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করব। টেক্সট বই ওরিয়েন্টেড সাজেশন আলোচনা করব। একটু বিষয়টা খুলে বলবো কেন টেক্সট বই ধরে আমি সাজেশন তৈরি করি। আমার ব্যক্তিগত মত, বিগত 8-10 বছর ধরে পড়িয়ে যেটুকুনি হয়েছে আমার জ্ঞান, সেখান থেকে এটুকুনি বুঝেছি, সায়েন্সের সাবজেক্টগুলো তুমি সহায়িকা পড়ো বা সাজেস্টিভ কোনো টিচারের নোটস পড়ো, অবশ্যই পড়ো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত মত অনুযায়ী যে যতই ভালো সায়েন্সে হোক, টেক্সটের কনসেপ্ট যদি না ক্লিয়ার করো, টেক্সট বই যদি ভালোভাবে না পড়ো, একটা জায়গায় দুটো টেক্সট বই অন্তত পড়ো। যদি ভালোভাবে টেক্সট বই যদি না ভালোভাবে পড়ো, সেগুলোর কনসেপ্ট না ক্লিয়ার বুঝে পড়ো, তাহলে খুব বেশি ভালো ভাবে নাম্বার তোলা যায় না, মানে মোর দ্যান 80-90 আর তুলতে চাও। আর যারা মনে করো 5 নম্বর কী করে পাবো স্যার, 5 নম্বর 15 বা 20 নাম্বার বা 25 নম্বর কীভাবে মাধ্যমিকে পাবো, পেয়ে আমার 30-40 হবে যাক করে, তাদের ব্যাপারটা আলাদা। সেটা আমি মাধ্যমিক পরীক্ষার আগেই তার জন্য আলাদা ভিডিও করে দেবো, যে কীভাবে তোমরা 25-30 নম্বর পেলে কীভাবে পাবা খুব অল্প পরিশ্রম করে, সেটা আলাদা কথা। কিন্তু যাদের টার্গেট আছে যে আমরা কী করে মাধ্যমিকে ভালো স্কোর করবো, মোর দ্যান 80 মার্কস, ঠিক আছে, তো তাদের জন্য আমি মনে করব টেক্সট বই বা আমি যে রুলস ফলো করি, টেক্সট বই খুঁটিয়ে পড়াটা খুব দরকার। সহায়িকাতে তুমি তো ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্কস দেওয়া প্রচুর সহায়িকা মার্কেটে আছে, পেয়ে যাবে। বা টেক্সট বই ওরিয়েন্টেড পড়বে কীভাবে, কোন কোন প্রশ্নগুলো তুমি বেশি জোর দেবে, কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট মনে করবে, সেটা তো খুব জানা দরকার না? সেই উদ্দেশ্যে আমি টেক্সট বই ধরে সাজেশন তৈরি করে রেখেছি। এবার সহায়িকা ভিত্তিক সাজেশন তৈরি আছে, যেটা আমি মাধ্যমিক পরীক্ষার আগে পাবলিশ করব। তো প্রথম অধ্যায়ে আমি প্রশ্নগুলো আমি আগের দিনকে টেলিগ্রাম চ্যানেল গ্রুপে দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের ফেসবুকে ছবি হিসেবে পোস্টও করে দিয়েছিলাম, যেখানে আমি ভিডিওটা করে দিয়েছিলাম, কিন্তু লাস্টে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিছু আমি মিস করে ফেলেছিলাম, বলতে পারিনি। তো এই সাজেশনটা এমনভাবে তৈরি, এই সাজেশনে আমার সমস্ত বইয়ের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া আছে, এবং তার মধ্যে থেকে মাধ্যমিকে প্রশ্ন আসে, এবং যেগুলো আমি যখন বলি তখন সেগুলো বলে দিই, এগুলো তোমরা করবে না, এগুলোই ভালোভাবে করবে। তো সেইগুলো ভিডিওটা তোমরা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শুনবে। এমন নয় যে তোমরা একটুখানি শুনলে, শোনার পরে আর শুনলে না, তো সেক্ষেত্রে সমস্যা হলে হতে পারে। এটা ভালোভাবে মাথায় রেখে দিও। তো আগের দিনকে বলতে বলতে আমি যেটা হয়তো মিস করে গেছি, সেটা হলো এইগুলো যে অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এগুলো কি বলতে হবে, সাজেশান প্রশ্ন, যেগুলো বিগত বছরের মাধ্যমিকের প্রশ্ন, বিভিন্ন স্কুলের প্রশ্ন, যেগুলো আমি কালেক্ট করে এখানে লিখে রেখে দিই, যাতে তোমরা বুঝতে পারো যে কী ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে আসে, বা কোন প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে। এগুলো আমার নিজস্ব না, এগুলো বিভিন্ন সহায়িকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলের প্রশ্ন, যেগুলো কনসিস্ট করে আমি এখানে মোটামুটি লিখে দিয়েছি। এর আগের প্রশ্নগুলো সব নিজস্ব টপিক, দেখো এই গমনের টপিক থেকে প্রশ্ন, মানুষের চোখ থেকে প্রশ্ন, প্রতিপত্ত ক্রিয়া থেকে প্রশ্ন, এরকমভাবে প্রশ্নগুলো তৈরি করেছি। এবার তোমরা এক্ষেত্রে যে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে যেগুলো আছে ভালো করে দেখবে, এখানে একটা প্রশ্ন আছে, দেখো আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র, যেটা এবছর মাধ্যমিকে এসে গেছে, তাহলে এটা করার দরকার নেই। তো মাধ্যমিকের প্রশ্নটা নিয়ে সবসময় পড়বে, এটাই সবসময় উচিত। এবারের জন্য তোমরা কী পড়বে, এবারের ছবির জন্য তোমরা 5 নম্বর এই অক্ষি, এটা খুব ভালোভাবে পড়বে। আরেকটা প্রশ্ন যেটা এখানে হয়তো দেওয়া নেই, বাট বলে দিচ্ছি, সেটা হলো প্রতিপত্ত চাপ, প্রতিপত্ত ক্রিয়ার চাপ, প্রথম অধ্যায় থেকে এই দুটো ছবি ভালোভাবে পড়তে পারো। তার সঙ্গে তোমরা হালকা করে মস্তিষ্কটাও দেখে রাখতে পারো। তবে চোখটা খুব ভালোভাবে পড়ে, চোখের ছবি এটা এবারে আসার বা মাধ্যমিক আসার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আমরা আমাদের মেন যে টপিক, যে অধ্যায়টা বোঝাবার জন্য আমি আজকে ভিডিওটা করছি, সেটা হলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো আলোচনা করি। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে? প্রচুর প্রশ্ন আছে, ঠিক আছে? টপিক ওয়াইজ, জনন থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সব। এর আগে বলে রাখি, মাধ্যমিকের পরীক্ষায় প্রশ্ন এসে গেছে আমার সাজেশান থেকে, সেটা হলো একটা হলো জীবজগতের অযৌন জনন পদ্ধতিগুলো আলোচনা করো, যেটা আমি বছর সাজেশান দিয়েছিলাম আমার স্টুডেন্টদের আমি 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম টেক্সট বই থেকে। আর তার সঙ্গে মাইটোসিস মিওসিসের পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম, তাদের এসেছে, তোমাদের এর মধ্যে আশা করি থাকবে পার্থক্য। তো চলো কী কী প্রশ্নগুলো নিয়েছি আমি, দেখো এই প্রশ্নগুলো তোমার ভালোভাবে পড়বে, আশা করি এর মধ্যে টেক্সট বই থেকে আর দরকার নেই, এর বাইরে এর মধ্যে কাজ হয়ে যায়। কোন বিজ্ঞানী কার দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করে? ক্রোমোজোম ডিএনএ আর জিনের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করে। এই প্রশ্নটা খুব ভালো করে পড়ো, এই 2-এর দাগের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। জিন কোথায় থাকে, এর অপর নাম কি? দুটি বৈশিষ্ট্য লেখো। ক্রোমোজোম কয় প্রকার ও কী কী? মানবদেহে তাদের সংখ্যাগুলি কী কী? সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোমযুক্ত ও বেশি সংখ্যক ক্রোমোজোমযুক্ত উদ্ভিদের নাম ও প্রাণীর নাম লেখো। 6 দাগে ক্রোমোজোমের বাহ্যিক গঠন এর চিত্র অঙ্কন করো। খুব ভালো প্রশ্ন, ক্রোমোজোমের চিত্র। 7, এবারে পরীক্ষা এসে গেছে ক্রোমোজোম, এবারে পরীক্ষা আমার সাজেশান থেকে দেখতে পাচ্ছ, বলতে বলতে এসে গেছে, এবারে ক্রোমোজোমের তোমার প্রশ্নটা দেবে, ক্রোমোজোমের প্রশ্ন ছবি এনেছে। সেন্ট্রোমিয়ার কাকে বলে? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কয় রকমের হয়, ঠিক আছে? আর সেগুলোর অবস্থান লেখো। আর গৌণ খাঁজ কাকে বলে? একে কেন নিউক্লিয়ার অর্গানাইজার NOR যাকে বলা হয়, NOR পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। নিউক্লিয়ার অর্গানাইজার ডিসিশন বলে।
টেলোমিয়ার কাকে বলে? ক্ষারীয় প্রোটিন কী জাতীয়? এতে কেমন অ্যামাইনো অ্যাসিড থাকে? এবং আম্লিক প্রোটিন কী জাতীয়? এতে কী প্রকারের অ্যামাইনো অ্যাসিড থাকে? পরেরটা ডিএনএ অণুতে উপস্থিত দু ধরনের পিউরিন ও পিরিমিডের নাম। খুব ভালো টপিক, শর্ট কোশ্চেন এখান থেকে প্রায় আসে। ডিএনএ অণুর দ্বিতন্তু নকশাকে প্রকাশ করেন। এই যে দ্বিতন্তু নকশা কারা প্রকাশ করেন, সেই দুটো ব্যক্তির নাম আর তার সঙ্গে ডিএনএ অণুর ছবিটা খুব ভালোভাবে পড়বে এই অধ্যায়তে, খুব ইম্পর্টেন্ট। আরএনএ অণুতে দুরকম পিউরিন মিউরিনের নাম লেখো। আরএনএ কয় প্রকার ও কী কী? ডিএনএ আর আরএনএর মধ্যে পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিকে খুব আসে 15 প্রশ্নটা। ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের উপর 4টি পার্থক্য। কোষ বিভাজনের এইসব অঙ্গাণু অংশগ্রহণ করে তাদের নাম লেখো। উদ্ভিদ কোষের সেন্ট্রোজেম এটা প্লান্টার সেন্ট্রোজেম না থাকায় কে বেমতন্তু গঠনে অংশগ্রহণ করে? লাইন তুলে প্রশ্ন। কোষ বিভাজনের দুটি তাৎপর্য। 20 দেখে অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? এর স্থান কোথায় বা কোথায় হয় দুটি বৈশিষ্ট্য লেখো। কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের পরস্পর থেকে আলাদা আপাতত কোষ গঠন করে? মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? এর অবস্থান। এই মাইটোসিস কোষ বিভাজন এবারে 15টি পড়ে গেছে তোমাদের। মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্য, মানে এই টপিকটা পড়েছে, অত ইম্পর্টেন্ট না, তবে শর্ট কোশ্চেনের জন্য পড়ে রাখবে। মাইটোসিসকে স্বদেশ বিভাজন কেন বলে? ভালো প্রশ্ন। মিওসিস কোষ বিভাজন কাকে বলে? স্থান বা অবস্থান লেখো এবং 3টি বৈশিষ্ট্য। আচ্ছা, 25 দেখো চেক পয়েন্ট কাকে বলে? খুব ভালো প্রশ্ন। কটি চেক পয়েন্ট থাকে? এর নিয়ন্ত্রণ কে করে কে? 26 প্রশ্ন। কোষচক্র নিয়ন্ত্রণের চেক পয়েন্টের ভূমিকা, খুব ভালো প্রশ্ন। কোষচক্রের 3টি গুরুত্ব লেখো। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস কাকে বলা হয়? মাইটোসিসের ক্যারিওকাইনেসিস কয়টি দশা, সেগুলোর নাম কি? 30 দাগের প্রশ্ন, প্রোফেজ দশা শেষে কার বিলুপ্তি ঘটে? খুব লাইন তুলে প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, 31 প্রাণীদের ক্ষেত্রে নতুন সেন্ট্রিওলকে ঘিরে কার আবির্ভাব ঘটায়? এই অ্যাস্ট্রাল রশ্মি সম্ভবত। 32 অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলিকে কী আকৃতির বিশিষ্ট দেখায়? লেখো। এটা খুব ভালো প্রশ্ন। ক্রোমোজোমগুলো 4 রকম আকৃতির হয়, সেগুলো বলতে হবে। আচ্ছা, কোন দশায় প্রাণীকোষের বিষুব অঞ্চলে ইন্টারজোনাল তন্তুগুলি স্টেম বডি গঠন করে? কোন দশার শেষে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং পূর্ণাঙ্গ রূপ ধারণ করে? সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে? এবং পরের প্রশ্ন, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য। মাইটোসিসের তাৎপর্য বা গুরুত্ব লেখো। ক্রসিং ওভার কাকে বলে? খুব ভালো করে পড়বে ক্রসিং ওভার টপিকটা। ক্রায়োজামা কাকে বলে? মিওসিসের তাৎপর্য গুরুত্ব ইম্পর্টেন্ট। 41 মাইটোসিস আর মিওসিসের পার্থক্য, ঠিক আছে, এই যেটা আমি পরীক্ষায় এসে গেছে। মাইটোসিস আর মিওসিসের পার্থক্য আমি দুটো দিয়েছি পরীক্ষায়, 3টি পার্থক্য দিয়েছে। তো দেখো যে এইভাবে আমরা টেক্সট বইগুলো যদি ভালোভাবে পড়ি, এগুলোর মধ্যে সাজেশান থেকে মাধ্যমিকের প্রশ্ন আসবে। এবছরে এসে তোমাদের সামনে দেখাচ্ছি, আর আশা করি তোমাদেরও আসবে, ঠিক আছে। তো চিন্তা করো না, কোনো একটা টিচারকে তোমরা বিলিভ করো, অন্য টিচারের নোটসগুলো দেখো, ঠিক আছে। তোমাদের যে ব্যক্তিগত টিচার আছে তাকে বিশ্বাস করো, তিনি অবশ্যই ভালো পড়ায়, তার কথা শোনো, তার কথা শুনে তিনি যেটা বলছে সেই কথা ভালোভাবে শোনো, এবং অন্য টিচারের নোটসগুলো হালকা হালকা ফলো করো। আশা করি ঠিকঠাক উতরে যাবে। নিজের টিচারের প্রতি প্রচণ্ড বিশ্বাস রাখো, তিনি তোমাদের জন্য প্রচণ্ড হার্ডওয়ার্ক করছে এবং করে, এটা আমার বিশ্বাস। পরেরটা জনন টপিক। জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো 3টি। যৌন জনন ও অযৌন জননের দুটি পার্থক্য। এবার বলে রাখি তোমাদের যে অযৌন জনন পদ্ধতি 5-এ এসে গেছে, ঠিক আছে। তো যৌন জনন ও অযৌনের পার্থক্য ভালোভাবে দেখতে পারো, ইম্পর্টেন্ট। 3 দেখে বহু বিভাজন কার দেহে ঘটে? কোরক উদ্গম। এইগুলো শর্ট কোশ্চেন আসবে, কিন্তু এই টপিকগুলো যেহেতু 5-এ এসেছে শর্ট কোশ্চেন আসতে পারে। কোরক উদ্গম কার দেহে পরিলক্ষিত হয়? টুলুল দশা কি? খণ্ডীভবন কাদের দেহে দেখা যায়? রেণু উৎপাদন কাদের দেহে দেখা যায়? গ্রাফটিং কাকে বলা হয়? স্টক ও সিয়ান কি কাকে বলে? ইম্পর্টেন্ট। মাইক্রো প্রোপাগেশন কি কাকে বলে? ইম্পর্টেন্ট। দুটি সুবিধা। যৌনক্রম কাকে বলে? ফানের চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এই ফানের জীবনচক্রটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, শব্দচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা না এবছর আসার সম্ভাবনা খুব প্রবল ছিল, কিন্তু এটা দেয়নি। এটা যেহেতু দেয়নি, তো এবছর জন্য তোমরা খুব ভালো করে পড়ো ফানের জীবনচক্রটা, খুব ভালো করে পড়ো। একটি সম্পূর্ণ ফুলের কয়টি অংশ থাকে? তাদের নাম লেখো। খুব ভালো প্রশ্ন। ইতর পরাযোগ, খুব ভালো। ইতর পরাযোগ আর স্বপরাযোগের পার্থক্য, এতে সুবিধা অসুবিধা, এগুলো পার্থক্য যাও ভালোভাবে পড়বে। ইতর পরাযোগ স্বপরাযোগ খুব ইম্পর্টেন্ট। কয়েকটি বায়ুপরাগী ফুল, জলপরাগী ও পতঙ্গপরাগী ও পক্ষীপরাগী ফুলের নাম, শর্ট কোশ্চেন। বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক, বৃদ্ধির দশা কয়টি, কী কী? ইম্পর্টেন্ট। বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝো? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এই সময় শরীরে কী কী পরিবর্তনগুলো হয়? বার্ধক্য সম্পর্কে জানানো লেখো। তাহলে আশা করি বুঝতে পেরেছি এই অধ্যায় থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, কোষ বিভাজনের সেন্ট্রোজোমের ভূমিকা, খুব ভালো প্রশ্ন। এগুলো বিভিন্ন পরীক্ষার আসায় প্রশ্ন, মনে রেখো। এগুলো কিন্তু আমার নিজে থেকে নয়, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, সেগুলো ইম্পর্টেন্ট বলে মনে তোমাদের দিয়ে দিয়েছি। এই যে জি দূরদশা কাকে বলে? ভালো প্রশ্ন, এই প্রশ্নটা দেখো একটু ভালোভাবে, ঠিক আছে।
এখানে মাইটোসিস আর মাইটোসিস ও প্রাণীকোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য, ভালো প্রশ্ন। ডিএনএ আরএনএর পার্থক্য, ইস্টের কোষোদ্গম প্রক্রিয়া কীভাবে হয় লেখো। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণী চক্রের মাধ্যমে লেখো। ফার্নের যৌনক্রম একটি সদচিত্র, যেটা আমি বলছিলাম এই বিষয়ের জন্য ইম্পর্টেন্ট। সপুষ্প উদ্ভিদের যৌনজন পদ্ধতি লেখো। ঠিক আছে, এগুলো প্রশ্নগুলো তোমরা দেখবে। কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার ফলে মানবদের যে ম্যালিগন্যান্ট বা টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্কে লেখো, ভালো প্রশ্ন এটা। আচ্ছা, এই যে প্রশ্ন, এই যে মাইটোসিস আর মিওসিসের পার্থক্য, বিগত কোনো একটা স্কুলের প্রশ্ন ছিল, দিয়েছিলাম, এবছর মাধ্যমিকে এসে গেছে। ক্রোমোজোম ও ক্রোমাটিডের পৃথকীকরণ কীভাবে ঘটে, ক্রসিং ওভার কাকে বলে, ভালো প্রশ্ন, দেখো এই প্রশ্নগুলো। ডিএনএ ও ক্রোমোজোমের মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটা এবারের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট। জিন, ডিএনএ আর ক্রোমোজোম, এবছর এটা মাধ্যমিকে এক বছর এসেছিলো। আচ্ছা, এই প্রশ্নগুলো তোমরা এই যে বললাম, সেই প্রশ্নগুলো এখানে আছে আমার যে সাজেশন থেকে। তো মোটামুটি এই প্রশ্নগুলো তুমি যদি ফলো করো, আশা করি এই টপিকগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ রাখো, এর মধ্যে শর্ট কোশ্চেন হয়ে যাবে। আমার ব্যক্তিগত মত এটাই যে শর্ট কোশ্চেনের পিছনে দৌড়ানো দরকার, কিন্তু শর্ট কোশ্চেন পড়ার আগে তোমার বড় প্রশ্ন ভালো হয় পড়ো। যদি তোমরা 10টা বড় প্রশ্ন পড়ো না, ওখান থেকে 100টা শর্ট কোশ্চেন দাঁড়িয়ে যাবে। এইটুকুনি জ্ঞান আশা করি তোমাদের মধ্যে হয়ে যায়, তোমরা কথাটা বুঝতে পারছো। তো ছাত্রদের আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করতে পারো সাপোর্ট করো। তোমাদের জন্য আমার প্রচেষ্টা, যদি প্রচেষ্টা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের পাশে সর্বদা আছি, মাধ্যমিক শেষ পর্যন্ত আমি তোমাদের পাশে আছি। সমস্ত সাবজেক্টের কম বেশি সাজেশন দিয়ে দেবো যতটা পারবো। আমার নিজস্ব সেন্টার আছে, সেখান থেকে পড়িয়েও এইগুলোর জন্য সময় বের করা কঠিন ব্যাপার, তবুও অনেক স্টুডেন্টের আশা করি লাভ হয়, সেইটাই জন্যই এই প্রচেষ্টা। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।